মর্নিং। এখন বাজছে 6:30। আমরা আজকে যাব শান্তিনিকেতন। দুদিন ছুটি আছে আমাদের, আজ আর কাল, তাই হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল যে শান্তিনিকেতন ঘুরে আসব। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর রাস্তাঘাট এই সময়টা একদম ফাঁকাই থাকে প্রায়। আমাদের 7টায় ট্রেন আছে, এখান থেকে বর্ধমান যাব, তারপর সেখান থেকে লোকাল ধরে বোলপুর। তো পুরো জার্নিটাই, পুরো ব্লগটা এখান থেকে আমরা শুরু করছি এবং আমাদের ব্লগটা দেখতে থাকুন। চলে এলাম আসানসোল স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে বোলপুর যাব। আমরা এখন আছি বর্ধমান স্টেশনে। এই পেছনে দেখতেই পাচ্ছেন লোকাল দাঁড়িয়ে রয়েছে, ট্রেন দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা বোলপুর যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখতে থাকুন আমাদের ব্লগ। বোলপুরে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আশা করি শান্তিনিকেতনের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, এনজয় করুন। ট্রেন আমাদের সঠিক সময়ে স্টেশন পৌঁছে দিয়েছিল। প্রথম আমরা দেখা শুরু করলাম বোলপুর স্টেশনের উল্টো দিকেই গীতাঞ্জলি রেল মিউজিয়াম দিয়ে। আমরা নেমে পড়লাম বোলপুরে। এখন আছি গীতাঞ্জলি শান্তিনিকেতনের গল্প একদম বোলপুর স্টেশনের উল্টো দিকেই। এই জায়গাটা আমরা দেখবো এখন, দেখে একদম সোজা লজে যাব, সেখানে একটু ফ্রেশ হয়ে আবার সোনাঝুরি ঘাটে আসবো। তো চলুন আমাদের সঙ্গে, এখান থেকেই আজকে শান্তিনিকেতনের ভ্রমণ শুরু হবে। শান্তিনিকেতন স্টেশনের উল্টো দিকেই রয়েছে এই গীতাঞ্জলি রেল মিউজিয়াম। প্রবেশ মূল্য 30 টাকা। কবিগুরু শেষবারের মতো 1941 সালের 25শে জুলাই যে রেলওয়ে সেলুন কার করে বোলপুর থেকে হাওড়া এসেছিলেন, সেটি এখানে আছে। বুধবার বন্ধ থাকে এই মিউজিয়াম, আর বাকি দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা। শান্তিনিকেতন রেল মিউজিয়াম হলো আমাদের ঐতিহ্যের এক নতুন ঠিকানা। এখানে প্রদর্শিত রয়েছে রেলের বিভিন্ন প্রাচীন ইঞ্জিন, ক্যারেজ, রেলওয়ের বিভিন্ন মডেল এবং ঐতিহাসিক দলিলপত্র। মিউজিয়ামের প্রতিটি কোণায় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন গল্প এবং স্মৃতি উঠে এসেছে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি একটি শিক্ষামূলক এবং আনন্দময় স্থান। তবে এই মিউজিয়ামে ফটোগ্রাফি একদমই নিষেধ, সেজন্য আপনাদের বিশেষ কিছু ভেতরে দেখাতে পারলাম না। বোলপুর স্টেশন থেকে একটু এগিয়ে সামনে আসলেই বাঁ দিকে পড়বে এই টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা নির্দিষ্ট লজে যেতে পারবেন এবং সাইট সিন করতে পারবেন। এখান থেকে অবশ্যই ওদের ভ্রমণ চার্ট দেখে নেবেন কীরকম কী ভাড়া রয়েছে। আমরা এখন এই টোটো করেই বেরোচ্ছি। কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশিকার বুকের মাঝে ব্যথা বাজি। চলে এসেছি আমাদের আজকের ঠিকানা সোনাঝুরি অতিথি নিবাস। খোয়াইহাটের পাশেই অবস্থিত সোনাঝুরি অতিথি নিবাস, যাকে স্থানীয় মানুষেরা খোয়াই দুর্গাবাড়ি বলে থাকেন। আমরা এখানে আমাদের রুম বুক করেছিলাম। এই সোনাঝুরি অতিথি নিবাস খোয়াইয়ের হাট থেকে একদম কাছেই। অসাধারণ এখানকার পরিবেশ, খুব ছিমছাম এবং নিস্তব্ধ। এবং সবথেকে বড় কথা, মেইন রাস্তা থেকে একদম সোনাঝুরি জঙ্গল লাগোয়া এই রিসর্ট। এবং এই রাস্তার উপরে পরপর অনেকগুলো রিসর্ট আমরা দেখতে পাচ্ছি। খোয়াইয়ের হাট থেকে বড়জোর 1 থেকে 2 মিনিট।
যদি আপনারা এই সোনাঝুরি অতিথি নিবাসে থাকতে চান, এখানকার ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। খুব ছিমছাম সাধারণ এই হচ্ছে রিসর্টটা। একদম আপনারা যদি এখানে আসেন, এখানে শান্তিনিকেতনের একটা ফিল আপনারা অনুভব করতে পারবেন। এই রিসর্টটায় সাধারণত রুম পাওয়া খুব মুশকিল, তাই আপনারা যদি প্ল্যান করেন একটু আগে থেকে বুক করে নেন। চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই ছোট্ট একটা কটেজ রয়েছে, এসি রয়েছে, স্পেসটা একটু কম বাট ঠিকই আছে। সঙ্গে অ্যাটাচ বাথও রয়েছে, নিট অ্যান্ড ক্লিন একদম টয়লেট। আজকের দিনটা আমরা থাকবো, কালকে চেক আউট করবো। আর এখান থেকে খোয়াইয়ের হাট একদম সামনে, জাস্ট 1 মিনিট লাগবে। বাইরের পরিবেশটা দেখুন, একদম খুব সুন্দর। নিজস্ব এদের সবজি চাষ হয় এবং শীতকালীন ফুলও রয়েছে ওই দিকটাতে। এই পুরো প্রপার্টিটাই বেশ ভালো, আপনারা চাইলে আসতে পারেন। বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ব্লগে দিয়ে দেবো। পুরো প্রপার্টিটাই খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে রেখেছে। এইদিকে কাঠগোলা রয়েছে, কাঠেই এখানে রান্নাবান্না হয়। আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই এখানে পেয়ে যাবেন। এসি রুমের ভাড়া এখন আমাদের নিয়েছে 1500 টাকা পার কটেজ, এবং সিজন অনুযায়ী এটা আপ ডাউন হয়। সাধারণত যদি আপনার উইকেন্ডে আসেন তাহলে এটাই 2000+ চলে যায়। আমরা উইকডেজের মাঝে এসেছি, তাই ভাড়াটা একটু কম লেগেছে। দারুণ লাগছে শাড়ি পরে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে একদম সোজা সোনাঝুরির হাটেই যাব। প্রপার্টিটা অনেকটাই বড়, এখানে অনেকগুলো কটেজ রয়েছে। আমরা একদম ব্যাক সাইডে একটা কটেজে গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। আমাদের সাথে খোয়াইয়ের হাটে যাওয়া যাক। শান্তিনিকেতন গেলে সোনাঝুরি হাটে যাননি বা ওখানে নানান হস্তশিল্পের পসরা থেকে কিছু কিনে আনেননি এমন মানুষ খুব কমই আছে। শান্তিনিকেতনের কেন্দ্রবিন্দু হলো এই সোনাঝুরি হাট। একটু ফ্রেশ হই, তাই আমরা চলে এসেছিলাম এই হাটে। আর গিয়েই বুঝলাম কত বিশাল এই হাট। আশেপাশের বেশ কয়েকটা গ্রাম থেকে কত মানুষ হাটে আসেন নিজেদের জিনিস বিক্রি করতে। আর সত্যি বলতে কি, চারিদিকে সোনাঝুরি জঙ্গলের মধ্যে এই রঙিন হাট সত্যিই দেখার মতো। জামা কাপড়, মেয়েদের গয়না, বিভিন্ন রকমের খাবার, সঙ্গে ঘর সাজানোর জিনিস, কি নেই এই হাটে। আর সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে আদিবাসী নৃত্য ও বাউল সঙ্গীত। হাটের মধ্যেই আমরা দেখতে পেয়েছি কত মানুষের কত প্রতিভা। এখানকার মানুষদের হাতের কাজ অসাধারণ। এই হাটেই দেখতে পাওয়া যায় ওখানকার প্রজাতির কিছু মহিলাদের নৃত্য, এবং সাথে আছে কিছু মন জোড়ানো বাউল গান, যা এক কথায় অনবদ্য। বাউলের হাতের একতারা হাটকে আরও যেন প্রাণচঞ্চল করে তোলে। শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সোনাঝুরি বা খোয়াইয়ের হাট। বিভিন্ন জায়গা থেকে প্রচুর শিল্পী মানুষ নিজেদের পসরা নিয়ে এখানে বসেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর শিল্পী এখানে রয়েছেন এবং প্রচুর জিনিস বিক্রিও হচ্ছে। আর আমাদের এই শীতকালে দুপুরবেলা হাট ঘুরতে বেশ ভালোই লাগছে, খুব এনজয় করছি আমরা। আমাদের ব্লগটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অনেক তথ্য এখান থেকে পাবেন। আগামী দিনে যারা আসবেন শান্তিনিকেতনে এই সোনাঝুরি হাটে, তারা উপকৃত হবেন। বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, কিভাবে আপনারা আসবেন, কোথা থেকে কেনাকাটা করবেন, সবই এই ব্লগের ডিটেলসে দেওয়া থাকবে। আপনারা দেখতে থাকুন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবৃত পূর্ণিমা নিশীথি সম।
সারাদিন শান্তিনিকেতনের এদিক ওদিক ঘোরাঘুরি করে মানুষের দুপুরবেলার কেনাকাটির আস্তানা এই সোনাঝুরির হাট। খোয়াই বনের মধ্যে সোনাঝুরি গাছের নিচে বসে এই হাট। এই গাছের আরেক নাম আকাশমণি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নাম দিয়েছিলেন সোনাঝুরি। আবার খোয়াই অঞ্চলে এই হাট হওয়ায় আরেক নাম খোয়াইয়ের হাট। বেলা 10টার পর থেকে বসতে থাকে এই সোনাঝুরির হাট, চলে বিকেলের আলো মরে যাওয়া না পর্যন্ত। তবে একে একে বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসতে বেলা 12টা গড়িয়ে যায়। এখানে পাওয়া যায় বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, কাঁথা স্টিচের শাড়ি, চাদর, বিভিন্ন রকমের টি শার্ট যাতে আছে রবীন্দ্রনাথের ছবি এবং লেখা তার উদ্ধৃতি। মাটির তৈরি বিভিন্ন সামগ্রীও এখানে পাওয়া যায় ডিজাইনার গয়না, ডোকরার মূর্তি এবং আরও অনেক জিনিস। কি কি কিনলে? আমি কুর্তি কিনলাম, তারপর এখনো দেখছি কি কি কেনা যায়। এত সুন্দর সুন্দর জিনিস আছে, মনে হচ্ছে সবই নিয়ে চলে যাবে, ইচ্ছে হচ্ছে দেখি। আরে মাগুর মাছে ক্যাটক্যাটা শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জ্বলিয়া রে। কি মাছ ধরে চবর সিদিয়া ওরে ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটক্যাটায়। ওরে ট্যাংরা তবু কাটুন যায় মাগুর মাছে ক্যাটক্যাটায়। বোলপুর থেকে এই রাস্তাটা খোয়াইয়ের দিকে আসছে, আর এই রাস্তার ডান দিকেই একদম সোনাঝুরি বা খোয়াইয়ের হাট। রাস্তার একদম পাশেই যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই সোজা গিয়ে ডান দিকে গেলেই পার্কিং জোন করা আছে, সেখানে গাড়ি পার্ক করা যাবে। বেশ কিছুক্ষণ সোনাঝুরি হাটে ঘোরাঘুরি করে লাঞ্চের জন্য আমরা এসেছিলাম শকুন্তলা ভিলেজ রিসর্টে। এই রিসর্টটা সোনাঝুরি হাটের একদম পাশেই রয়েছে। বেশ পরিপাটি করে সুন্দর করে সাজানো এই রিসর্টটা। বাইরে থেকে রিসর্টটা দেখতে সত্যিই লাক্সারিয়াস। অনেকটা জায়গা নিয়ে তৈরি এই প্রপার্টিটা। এই রিসর্টে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের রুম আছে, বাজেট থেকে লাক্সারি। অ্যাম্বিয়েন্সটা দারুণ, বলো। একদিকে সোনাঝুরির হাট দেখতে দেখতে লাঞ্চ করবো। এরকম অনুভূতি পাওয়ার জন্য অবশ্যই আপনারা শকুন্তলা রিসর্টে আসুন, এখানে লাঞ্চ করুন। প্রাইসটা আমার একটু হাই মনে হয়েছে এখানকার, বাট তাও পরিবেশটা খুব ভালো। আর এখানে বসে খেতে খেতে হাট দেখার অনুভূতিটাই আলাদা। এবারে খাবার এখন আমাদের আসেনি, দেখা যাক খাবারের কোয়ালিটি কীরকম হয়। কেমন খাচ্ছ? বেশ ভালোই, খাবার দাবারের দাম একটু বেশি, তবে খাবার দাবার কোয়ালিটি খুব ভালো। আলু পোস্তটাও খুব সুন্দর, এমনি ভালোই খাচ্ছি। একদম মাটির প্লেটে উপরে শাল পাতায় খাবার পরিবেশন করা হয়, এটার একটা আলাদাই মজা। হ্যাঁ, দাম একটু বেশি ঠিকই, বাট কোয়ালিটি ভালো, নো ডাউট। সোনাঝুরিতে লাঞ্চ করতে চাইলে আপনারা এই শকুন্তলা ভিলেজ রিসর্টে লাঞ্চ করতে পারেন। খাবারের কোয়ালিটি আমাদের যথেষ্ট ভালো মনে হয়েছে। লাঞ্চ করে আমরা এখন হাট ঘুরবো একটু। সকাল 11টা থেকে বুধবার দিন বাদে প্রত্যেক দিনই হাট বসে এখানে। যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই হাট চলে। একটু বিকেল দিক হলে আরও জমজমাট হবে। আপনারা
অবশ্যই বুধবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আসুন এখানে। সোনাঝুরির পাতাগুলো কেমন টপ টপ করে পড়ছে। আমার কি যে ভালো লাগে না খোয়াই। তোমার খোয়াই ভালো লাগে? বেলা শেষে ছবিটার এই অপূর্ব দৃশ্যে খোয়াইয়ের সোনাঝুরির বনে সৌমিত্র চ্যাটার্জি এবং সাথীলেখা সেনগুপ্তের অভিনয় দেখে সোনাঝুরির প্রতি, খোয়াইয়ের প্রতি আলাদা একটা ভালো লাগা তৈরি হয়েছিল মনে। খোয়াইয়ের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শালের বন, সোনাঝুরির বন। জঙ্গলের মধ্যে বসবাস করেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। জঙ্গলকে তারা এখনও ভালোবাসেন পরিবারের মতো। জঙ্গলকে রক্ষা করতে তারা সবচেয়ে বেশি তৎপর। খোয়াইয়ের এই সোনাঝুরি বনেই বসে দেখলাম খোলা আকাশের নিচে সারি সারি হস্তশিল্পের সম্ভার। সাঁওতালের নৃত্য এবং মাদলের তালে হাটে তৈরি হয় অদ্ভুত এক পরিবেশ। লোকসঙ্গীত শিল্পীরাও মেতে ওঠে সমান তালে, গাইতে থাকেন একের পর এক মাটির গান। করে ঘুম দিলেও দিতে পারে শুক্লানি চাই মাতালে আমার শুক্লানি চারটে বাজছে এখন। হাট আস্তে আস্তে মনে হচ্ছে একটু একটু করে ফাঁকা হচ্ছে। সূর্যের আলো কমে আসছে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আজকের মতো হাট বন্ধ হবে এখানেই কিছুক্ষণ পরেই। তাই শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এখানে। আমরা অনেক কিছু কিনলাম, আপনাদের হোটেলে ফিরে দেখাবো। এই যে দেখুন, এখনও কেনাকাটার জন্য মুখিয়ে রয়েছে আরেকজন, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আর কত কিনবে গো? হাট শেষে আমরা এখন ফিরছি লজে। এত কিছু জিনিস কিনেছি, আরও কিছু আমার বইয়ের হাতেও আছে, সব আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি হোটেলে। সন্ধে হয়ে গেছে, এখন 5:30 বাজছে। হাটও আস্তে আস্তে উঠে যাচ্ছে, আবার কালকে বসবে। এখন লজে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এখানে রেস্ট নেব। সেই দুপুর থেকেই হাটে ঘুরছি, তো চলুন গিয়ে এগুলো দেখাবো আপনাদের। রিসর্টে ঢুকে প্রথমেই আপনাদের চোখে পড়বে দুর্গা দালান। প্রত্যেক বছর ধুমধাম করে এই দুর্গা দালানে দুর্গাপুজো হয়। স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন যোগ দেন এই দুর্গাপুজোয়। দুর্গা দালানে খুব সুন্দর করে আলপনা করা ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা হাট থেকে ফিরছি, প্রচুর কেনাকাটা করেছি, অনেক জিনিস শেষই হচ্ছিল না। এত সুন্দর সুন্দর জিনিস আছে হাটে, দেখলে একদম মনে হয় যে সবই কিনে নিই। তো এরপরে গিয়ে একটু ঘরে রেস্ট নেব। এখানে তো আর সন্ধে হয়ে গেলে একদমই ফাঁকা হয়ে যায়, এখানে তো আর কিছু নেই। আবার কালকে বেরোবো শান্তিনিকেতন ঘোরার জন্য। কালকে সকাল সকাল বেরোবো, 8টার সময় গাড়ি বলা আছে। সেখান থেকে শান্তিনিকেতনটা একটু ঘুরবো, দিয়ে কালকে আমাদের ফেরার ট্রেন, কালকেই ফিরে যাব। পরশু থেকে আবার নিজের নিজের কাজের জায়গায়। দুদিনই ছুটি ছিল আমাদের। এখন চলে এসেছি রিসর্টে, একটু ফ্রেশ হয়ে নেব। সোনাঝুরির হাট থেকে এসে আমরা একটু শুয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। সেই সকাল থেকে শুরু হয়েছে তো এরপরে একটু বাইরে বেরোবো, রিসর্টের বাইরে একটু ঘুরবো, তারপরে একদম ডিনার করে আজকে শুয়ে পড়বো। কালকে সকাল সকাল আবার শুরু হবে শান্তিনিকেতন ঘোরা। তো এরপরে আমরা হাটে কি কি কিনেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। অনেক কিছু কিনেছি, কিন্তু আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু নিয়ে যাওয়া সমস্যা বলে আর কিনলাম না। প্রথমেই দেখাই আমার বরের পছন্দ একটা একতারা, এটা কিনেছি। তারপর যে একটা ব্যাগ কিনেছি,
মায়ের জন্য। এটা কি গো? এটা একটা কাঠের পুতুল আছে, ও প্যাঁচাটা না? প্যাঁচাটা। হ্যাঁ, এটাও খুব সুন্দর। খুব সুন্দর একটা দেখতে। কিনেছি হবে। শোপিস আর রাখার জায়গা নেই, কিন্তু এখনো কিনে চলেছে একদম। এটা একটা টি শার্ট। খাঁটি বাঙালি। আরও অনেক লেখা টি শার্ট ছিল, কিন্তু তার মধ্যে এইটাই এটা আমার সব পরলো থেকে না। পছন্দ হয়েছে। হ্যাঁ, বাকি টি শার্টগুলো অ্যাকচুয়ালি পরে যাওয়া যাবে না সব জায়গায়, তাই এটাই পছন্দ হলো। অনেক আমি কিছুই একটা কিনেছি আমরা, trouser প্যান্ট কিনেছি। অনেক কিছুই নিয়েছি আমরা, এতগুলো একটু নিয়ে যাবো করে কিভাবে কিনে জানি নিলে না। অনেক কিছুই হয়ে গেছে। হ্যাঁ। একটা জ্যাকেট কিনেছি আমার জন্য, হাফ জ্যাকেট। খুব সুন্দর হয়েছে এটা। সুন্দর দেখতে না? এটা হ্যাঁ। দুদিকে পরা যায় এরকম, আবার ভেতরে উল্টো দিক করেও পরা যায়। বাহ, এটা ইউনিক বেশ। এত কিছু নিয়ে যাবো কি করে, সেটাই হচ্ছে ব্যাপার। ওটা তোমার দায়িত্ব, হুম। আমার শুধু কেনার দায়িত্ব ছিল। এই যে একটা ওয়ান পিস কিনেছি। এটা দারুণ লাগছে। টুকটুক করে অনেক জিনিসই কেনা হয়েছে। হ্যাঁ, এটা একটা মায়ের জন্য কুর্তি কিনেছি। তারপরে একটা সুন্দর দেখতে দুর্গা ঠাকুরের। মায়ের মুখটা কি সুন্দর লাগছে, হ্যাঁ, দারুণ এইসব লাগছে। জিনিসগুলো যা যা কেনা হয়েছে সব কিন্তু আমার বরেরই পছন্দ। আমি শুধু জামা কাপড়ের ডিপার্টমেন্টে থাকি। এটা এরকম একটা শোপিস, সুন্দর দেখতে। আর এটা আরেকটা শোপিস আছে, বকমনি। খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ, আর একটা পেন্টিং কিনেছি, ওটা প্যাক করা হয়ে গেছে বলে আর আপনাদেরকে দেখাতে পারলাম না। ব্যাস এইটুকুই। এরপরে যাবো, একটু বেরোবো, তো কালকে আবার দেখা হচ্ছে। 9টা বাজছে, আমরা এখন ডিনার করতে বেরিয়েছি। রাত্রেবেলা এই রিসর্টটা দেখুন কি সুন্দর লাগছে, চারদিকটা একদম নিস্তব্ধ, মনে হচ্ছে একদম জঙ্গলের মধ্যে একটা রিসর্ট, আর আমরা সেখানেই আছি। চারপাশে কোনো আওয়াজ নেই, খালি ঝিঝি পোকার ডাক। আপনারা যারা সোনাঝুরি বেড়াতে আসবেন অবশ্যই এই রিসর্টে একদিন কাটিয়ে যাবেন, একদমই নিরাশ হবেন না, এটুকু কথা দিতে পারি। আর এখানকার সার্ভিস সত্যিই খুব ভালো, যখন আমাদের যেরকম দরকার ওরা রুমে সার্ভিস পৌঁছে দিচ্ছে। ঠান্ডাটা একটু লাগছে এখন রাতে। দুপুরে যখন আমরা সোনাঝুরি হাটে ঘুরছিলাম তখন অতটাও ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন যত রাত হচ্ছে তত ঠান্ডাটা মনে হচ্ছে বাড়ছে আরো। আর যেহেতু এই জায়গাটা একদমই ফাঁকা, তাই ঠান্ডাটা আরো বেশি অনুভূত হচ্ছে। আমাদের রিসর্টের পাশেই এখানে পরপর এই রাস্তার উপরে অনেকগুলো রিসর্ট রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, রাত্রেবেলা বাইরে লাইট দিয়ে সাজিয়েছে সব। আর এইদিকে সোনাঝুরির হাটটা বসে সোজা, এখন পুরো অন্ধকার, আবার কালকে হাট বসবে। পরপর এই রাস্তার উপরে সোজা চলে গেলেই রাস্তার পাশেই সব রিসর্টগুলো পড়বে এক এক করে। দুপুরে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম শকুন্তলা ভিলেজ রিসর্টে, সেখানেই এখন যাচ্ছি ডিনার করতে। দুপুরের খাবারটা আমাদের সত্যি খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে রাতে ডিনারটাও এখানেই করি। দুপুরবেলা এই সোনাঝুরি হাটের যা দৃশ্য দেখেছিলাম, এত লোকজনের ভিড়, সবাই বিভিন্ন পসরা নিয়ে এসে বসেছে, এখন একদম তার উল্টো চিত্র, পুরো অন্ধকার একদম। আর এই যে শকুন্তলা ভিলেজ রিসর্টটা খুব সুন্দর করে সাজিয়েছে বাইরে আলোটা দিয়ে। হাটের মাঝখানে পুরো অন্ধকার, আর এইদিকে আসলেই এরকম একটা রিসর্ট আপনাদের চোখে পড়বে। এখানে অ্যাকোমোডেশনও রয়েছে, সেজন্য আরো ভালো লাগছে দেখতে।
শকুন্তলা রিসর্টের পাশেই আরেকটা রিসর্ট রয়েছে, রামস্যাম রিসর্ট। এখানেও আপনারা থাকতে পারবেন, রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা এখন এই শকুন্তলা রিসর্টেই ডিনার করব। কালকে ভাবছি লাঞ্চটা এখান থেকে করব, রামস্যাম রিসর্ট থেকে করব। ওখানে ট্রাই করব কীরকম ফুড কোয়ালিটি ওদের। এ দেখুন কি সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা। এই রিসর্টটা সোনাঝুরি হাটের একদম কাছেই, সেজন্য আমরা এইটাই চুজ করেছিলাম যে এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলা আর অন্যদিকে যাব না। ডিনারের জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এরা, একটা অন্যরকমই ভাইব আসবে এখানে আপনারা আসলে পরে, সত্যিই খুব ভালো লাগবে। এখানে ম্যাক্সিমামই কাঠের চেয়ার দেখা যাচ্ছে, প্লাস্টিকের চেয়ারও রয়েছে। এই শকুন্তলা ভিলেজ রিসর্টের রাত্রেবেলা ডিনারের জায়গাটা আলাদা, এখানে ওপেন গ্রাউন্ডে এরকমভাবে সাজানো থাকে, সেখানে ডিনার করতে হয়। আর দুপুরবেলা লাঞ্চের জায়গা আলাদা। সত্যি খুব ভালো লাগছে এরকমভাবে আজকে রাত্রেবেলা এই সময়টা আমরা একসাথে কাটাবো। ডিনার কমপ্লিট করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, আর চারপাশটা শুনশান হওয়ার জন্য সেই সময় বেশ ঠান্ডা লাগছিল। আমরা তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে ফিরে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিনই আমাদের শান্তিনিকেতনের সাইট সিন ছিল। বিলটা দিয়ে দেন। বাইরে খুব কমই লাইট জ্বলছে এখন, তাই রাতের অন্ধকারে রিসর্টটা দেখতে একটু অন্যরকম লাগছে। এই পুরো প্রপার্টিটাই সোনাঝুরি অতিথি নিবাসের। যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরও গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না, কারণ এইখানে গাড়ি রাখার অনেকটাই স্পেস আছে। তাই যারা গাড়ি নিয়ে আসতে চান নিশ্চিন্তে আসতে পারেন। এখন বাজছে 7টা, আমরা একটুখানি বেরোবো এখন। কালকে ডিনার করে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঘুম বেশ ভালোই হয়েছে। কালকে যেখানে হাট বসেছিল আমরা এখন সেখানে একটু হাঁটতে যাব। এরপরে আমাদের গাড়ি বলা আছে, সেখান থেকে আমরা শান্তিনিকেতন ভ্রমণে বেরোবো। তাহলে আজকের দিনের যে ব্লগটা সেটা এখান থেকেই আমরা শুরু করছি। সমস্ত দর্শনীয় স্থান চেষ্টা করব আপনাদের দেখাবার। দেখতে থাকুন আমাদের ব্লগটা। সোনাঝুরি হাটের কাছেই থাকতে চাইলে এখানে অনেক রিসর্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পরপর সমস্ত রিসর্টের অ্যাডভার্টাইজমেন্ট করা আছে। এখানে ফোন নাম্বারগুলোও দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। সমস্ত ডিটেলস এখানে রয়েছে। অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখা যাচ্ছে। এই রাস্তা ধরে সোজা যদি চলে যান পরপর অনেকগুলো রিসর্ট আপনারা পাবেন। আমরা এই রিসর্টটাতে আছি, সোনাঝুরি অতিথি নিবাস। রিসর্টের অ্যারেঞ্জমেন্ট আমাদের ভালোই লেগেছে। আশা করি বাকি রিসর্টগুলোরও অ্যারেঞ্জমেন্ট ভালোই হবে, আপনারা ফোন করে জেনে নেবেন। আর এই জায়গাটায় যদি থাকেন একদম মনে হবে আপনাদের যে জঙ্গলের মধ্যেই আছেন, একদম নিরিবিলি শান্ত পরিবেশে, ভালো লাগবে। আর মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে, সুতরাং গাড়ি ঘোড়ার আওয়াজও সেরকম পাওয়া যাবে না। একদম নিশ্চিন্তে নিরিবিলি যদি কাটাতে চান একদম হাটের কাছে, তাহলে এই জায়গাটা অবশ্যই আপনারা ভেবে দেখতে পারেন। আমাদের তো খুব ভালো লেগেছে। এরপরে যদি কখনো আসি চেষ্টা করব এই দিকেই থাকার। আমাদের রিসর্টের সামনেই এই যে সমস্ত রিসর্টের ব্যানারগুলো দেওয়া রয়েছে। এই ফোন নাম্বারগুলো আপনারা ভিডিওটা পজ করে নিয়ে নিন। পরপর
অনেক রিসর্ট রয়েছে এই রাস্তার উপরেই। এই রয়্যাল গার্ডেন রিসর্টের ব্যানারটা আমরা রাস্তার ওইদিকেও দেখেছিলাম। সকালবেলা চারপাশটা বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে এখন সকাল সকাল। যত বেলা বাড়বে তত আস্তে আস্তে গরমটা লাগতে থাকবে। চারদিকটা পুরো একদম নিস্তব্ধ। এই যে দূরে কিছুক্ষণ পরেই আস্তে আস্তে হাট বসতে শুরু করবে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। হাটের জায়গা এখন সাফ সাফাইয়ের কাজ চলছে, কারণ কিছুক্ষণ পরেই আস্তে আস্তে হাট বসতে শুরু করবে। তাই কর্পোরেশনের পক্ষ থেকে এই জায়গাটা পরিষ্কারের কাজ চলছে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাটের জায়গাটায় একটু হাঁটাহাঁটি করতে। খুব সুন্দর লাগছে, সকালের পরিবেশটা এখানে আরো সুন্দর। সূর্য উঠছে, চারিদিক একদম পাখিদের সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো আমরা একটু হাঁটাহাঁটি করি, তারপর আমরা বেরিয়ে যাবো। কিছুক্ষণ পর থেকে এই জায়গাটা আস্তে আস্তে ভরতে শুরু করবে। হ্যাঁ, এখন একদম ফাঁকা, আর কিছুক্ষণ পরেই লোকজন চলে আসবে। সেই লোকজনের ভিড়, জায়গাটা জমজমাট লাগবে। কালকে আমরা দেখেছিলাম জায়গাটা পুরো ভিড় ছিল, আর এখন একদমই পুরো উল্টো, পুরো ফাঁকা। হ্যাঁ। সেজন্য একটু অদ্ভুতই লাগছে। আর যারা মর্নিং ওয়াক করেন তাদের তো ভালোই লাগবে। একদম কাছেই রিসর্ট, সেখান থেকে এখানে চলে আসতে পারবেন। এখানেও বেশ কতগুলো রিসর্টের ব্যানার দেওয়া রয়েছে, আপনারা এখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। খোয়াইয়ের দিকে যে রাস্তাটা আসছে বোলপুর শহর থেকে, এই রাস্তার পাশেই সোনাঝুরি হাট, আর এইদিকেই কতগুলো রিসর্টের ব্যানার দিয়ে দিয়েছে। এখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি আরও ব্যানারগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসগুলো পেয়ে যান। এই যে এখানে আছে কৃষ্ণকলি ভজনালয়ের রেস্টুরেন্ট, আর তার সঙ্গেই রয়েছে হোটেল আইএস অ্যান্ড রিসর্ট। তারপরে এইদিকে আছে অরিত্র হোমস্টে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এইদিকে মোহর কুটির রয়েছে, বনলতা রয়েছে। এই রাস্তার উপরে সোজা চলে গেলেই আশা করি এই রিসর্টগুলো পাবেন। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে আমাদের টোটো চলে এসছে, এই টোটো করেই আমরা আজকে সারাদিন ঘুরবো। টোটো দাদাও সঙ্গে আছেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। কি নাম আপনার, বলুন। আমার নাম গাজানন। পুরো নাম বলুন। হ্যাঁ, আমার নাম গাজানন বাগদি। আপনার ফোন নাম্বার বলুন একটু। ফোন নম্বরটা তো আচ্ছা, ফোন নাম্বারটা আমরা ডিটেলসে দিয়ে দেবো ওনার কাছ থেকে নিয়ে। আপনাদের এখানে টোটো যে আপনারা চালান, মোটামুটি কতদিন ধরে চালাচ্ছেন এখানে? এখানে প্রায় 10 বছর হয়ে গেল। আচ্ছা, আজকে আমাদের কি কি জায়গা ঘুরে দেখাবেন? আজকে আমরা ফার্স্টে যাব কোপাই নদী, হুম। কঙ্কালী মায়ের মন্দির, তারপরে শান্তিনিকেতনে 17-18টা স্পট আছে, ওগুলা দেখাবো। দেখিয়ে যাব সুজনী শিল্পগ্রাম, সুজনী শিল্পগ্রাম থেকে রাজবাড়ি, রাজবাড়ি থেকে আমারকুটি, আমারকুটি থেকে বুদ্ধ মূর্তি, তারপরে হাট, সোনাঝুরি হাট, তারপরে একটা আমারকুটি যে কুটির শিল্পর কাজ হচ্ছে, চামড়া লেদের বাতিকের প্রিন্টের কাজ হচ্ছে। হ্যাঁ, আর রায়পুরে জমিদারদের বাড়ি আছে, সেইখান থেকে আপনার 10 কিলোমিটার, যে রায়পুরের জমিদাররা
1 টাকা মূল্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে জায়গা দিয়েছিলেন, 3 কাঠা জায়গা দিয়েছিলেন, 20 কাঠা। শান্তিনিকেতন 3 পাহাড়, এখন 660 একর। অনেকগুলো জায়গায় উনি বললেন, তবে সবকটা জায়গা মনে হয় আজকে কভার করা যাবে না, কারণ আজকে আমাদের ফেরার ট্রেন রয়েছে। তো চেষ্টা করব সমস্ত জায়গায় কভার করার। দেখা যাক কতদূর কি করতে পারি। আর কিরকম কি নেবেন আপনি সেটাও বলে দিন। আমাদের তো 1200 টাকা এরকম পুরো ঘোরায় সারাদিনটায়। তো এই ভিডিও দেখে যারা আসবেন, যারা দর্শক বন্ধুরা যদি কেউ আসেন, আপনার যোগাযোগ নাম্বার তো দেওয়া থাকবে, তাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেবেন। আর রেটটাও চেষ্টা করবেন যাতে একটু সাধ্যের মধ্যে রাখা যায়। ঠিক আছে, ওগুলা ওদের কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, চলুন আজকে এই টোটো করে আমরা বেরোবো। দেখাবো আপনাদেরকে শান্তিনিকেতনের আশেপাশে সমস্ত দর্শনীয় স্থান। টোটো করে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনে ঘুরবো বলে জায়গাগুলো। সবার আগে ব্রেকফাস্ট করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করে তারপরে এক এক করে জায়গাগুলো যাব। গেছে বলে এটার নাম দিয়েছিল ক্ষয় নদী। হাট শুদ্ধ হাট। হয়ে গেছে বলে ক্ষয় নদী। হ্যাঁ, ক্ষয় গেছে বলে ক্ষয় নদী। সব হাট বসে, কালকে পুরো হাট বসবে এখানে। এটা হলো পলাশবনি গ্রাম। বাহার যে ডিস্ট্রিবিউটরের সিরিয়াল টিরিয়াল এগুলো এখান থেকেই হয়। হ্যাঁ, এখানে আদিবাসীদের গ্রাম, সাঁওতালি গ্রাম আছে ভেতরে। হ্যাঁ, মারাঙ্গুরু ঠাকুর বাড়ি একটা আছে, যারা আদিবাসীরা মারাঙ্গুরু ঠাকুরের পুজো করে, কোনো আকার নেই। আর এটাই পলাশবনি গ্রাম। এখানে দোল টোল খেলা গেলা এখানেও হয়, দোলের উৎসবটা এখানেও হয়। পুরোটাই আদিবাসী গ্রাম, সাঁওতালি গ্রাম এটা। পুরোটাই আদিবাসী গ্রাম। ভেতরে মাটির বাড়ি আছে, কাজ আছে, হাতের কাজ আছে, সব টেরাকোটার কাজ। ওই টেরাকোটার কাজগুলো দেখতে গেলে কোথায় যেতে হবে? তাহলে ওই হেঁটে যেতে হবে এখানে, ওইদিকে। গ্রামটা বেশি দূর নয়, সামনে এই মোড়টায় ঘুরতে। ঠিক আছে, চলুন। আমরা এখন প্রথম যাচ্ছি কোপাই নদী। কোপাই নদী দেখে তারপর ইচ্ছে আছে কঙ্কালীতলা যাওয়ার। চলুন আমাদের সঙ্গে। এটা হলো কোপাই নদী, যে ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে, পার হয় গরু গাড়ি, পার হয় গাড়ি। এটা হলো কোপাই নদী, ছোট নদী। রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে হেঁটে গিয়েছিলেন শান্তিনিকেতন, কোপাই নদী থেকে। তখন এই কবিতাটা এখানে বসে লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে, পার হয় গরু গাড়ি, পার হয় গাড়ি। চিকচিক করে বালি। হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি কঙ্কালীতলা মায়ের মন্দির যাওয়ার আগে রাস্তার পাশেই একটা ছোট্ট আমরা ক্যাফে পেলাম। ক্যাফে বা রেস্টুরেন্ট কাম ক্যাফে বলতে পারেন। এখানে একটুখানি ব্রেকফাস্ট করব, খিদে পেয়ে গেছে অনেক। খেয়ে নিয়ে তারপর আমরা যাব। বেশ ভালো লাগলো। 16 আনা বাঙালিয়ানা হেসেল সুন্দর করে সাজানো আছে। দেখা যাক এখানে কি পাই। খেয়ে তারপর আবার মায়ের মন্দির যাব। আমরা এখন কঙ্কালী মায়ের মন্দিরের ওখানে যাচ্ছি। তো মাঝখানে একটু ব্রেকফাস্ট করব। জায়গাটা কি খুবই সুন্দর, এত সুন্দরভাবে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। তো ব্রেকফাস্টটা করি, আসুন আপনারাও দেখুন আমাদের ব্লগ। হেসেলের ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো। চেয়ার এবং টেবিল পুরোটাই বেতের তৈরি। দেখুন কি সুন্দর সাজিয়েছে ভেতরটা। এখন সকাল সকাল পরিষ্কার করা হচ্ছে, সেরকমভাবে কাস্টমার এখনো আসেনি। আস্তে আস্তে ভিড় হবে। গ্রাম বাংলার পটচিত্র তুলে ধরা হয়েছে এখানে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না। আমরা পৌঁছে গেলাম কঙ্কালী মায়ের মন্দির। এই যে মন্দিরের প্রধান গেট, এই গেট দিয়েই ভেতরে ঢুকতে হবে। তো চলুন যাওয়া যাক। শান্তিনিকেতন গিয়ে কঙ্কালীতলা মন্দির দর্শন করেননি এমন মানুষ খুব কমই আছেন। বোলপুর স্টেশন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই মন্দির। আমরা তাই আজকে কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করেই অন্যান্য স্থানগুলো ঘুরবো বলে ঠিক করেছিলাম। 51 পীঠের শেষ পীঠ হিসেবে খ্যাত এই কঙ্কালীতলা মন্দির। কথিত আছে এখানে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল। এছাড়াও কঙ্কালীতলায় দেবী দেবগর্ভ হিসেবেও পূজিত হন। দেবীর কোনো বিগ্রহ এখানে নেই, মা কঙ্কালের ছবি এখানে পুজো করা হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পাড় বাঁধানো ছোট পুকুর, যা সতীকুণ্ড নামে পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে একটি কুণ্ডের সৃষ্টি হয়। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র মনে করা হয়। জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে 3টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালীতলার পবিত্র কুণ্ড, তাই এই কুণ্ডের জল কখনো শুকোয় না। আজও কঙ্কালীতলা তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে পরিচিত। কালী পুজোর সময় বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমান এই স্থানে। এদিকে কঙ্কালী মায়ের মন্দির আর পেছন দিকেই কোপাই নদী। আমরা এখন মায়ের মন্দিরে পুজো দিয়ে এই কোপাই নদী দেখতে এসেছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলায় আমরা সবাই এই কবিতাটা পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যাঁ, ঠিকই ধরেছে, এই সেই ছোট নদী, কোপাই নদীর পার। সেই ছোটবেলায় পড়েছিলাম। কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম প্রকৃতি ভবন মিউজিয়াম দেখতে। সোনাঝুরি হাটের পাশেই একদম এই প্রকৃতি ভবন মিউজিয়াম। সোনাঝুরি হাট থেকে হেঁটে আসতে বড়জোর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে। আমরা এই মিউজিয়াম দেখে চলে যাব বুদ্ধ মূর্তি দেখতে। সো চলুন ভেতরে যাওয়া যাক। যারা এখানে ফটো তুলবেন তাদের জন্য আলাদা করে 20 টাকা পার হেড চার্জ দিতে হবে। আর এমনি টিকিট প্রাইস যা নেবে তার সঙ্গে 20 টাকা এক্সট্রা যদি ফটো বা ভিডিও করেন। আদারওয়াইজ যদি ফটো বা ভিডিও করতে ধরা পড়েন তাহলে কিন্তু ফাইন লাগবে এখানে। তাই অবশ্যই ফটোগ্রাফি চার্জ দিয়ে আপনারা ঢুকবেন যদি ফটো তুলতে চান। সোনাঝুরি গাছে ঘেরা চারপাশটা, তাই বেশ ভালো লাগছে এখানে। এখানে অনেকগুলো গ্যালারি করা আছে। এক একটা গ্যালারিতে আমরা যাব আর চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের দেখানো যায়। লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে। বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত প্রকৃতি ভবন আর্ট মিউজিয়াম সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরগুলোর মধ্যে একটি, যা শুধুমাত্র প্রকৃতির মহিমা এবং অনুগ্রহের উপর ফোকাস করে। এবং এখানে রয়েছে এমন অনেক শিল্পকর্ম যা সবাইকে অনুপ্রাণিত করেছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এই ভবন চলে। ভবনের চারপাশে চোখে পড়ে নানান শৈল্পিক মাধুর্য। এখানে রয়েছে উড ফসিল তথা উদ্ভিদ জীবাশ্ম। এখানে রাখা জীবাশ্মগুলি অদ্ভুত সুন্দর, যেন প্রকৃতি দেবীর নিজের হাতে আপন খেয়ালে বানানো। এবং অনুভব বা কল্পনায় যখন এর গড়ন মিলে যায় এমন অনেক কিছুর সঙ্গে, তখন বিস্ময়ের অবকাশ থাকে না।
এই দ্বিতীয় গ্যালারিতে আমরা যাচ্ছি। প্রথম গ্যালারি দেখা হয়ে গেল। এইটা রবীন্দ্রনাথের কথা তো কঠিন কথা আমার তারা মায়ের কোলে আশ্রয় নিচ্ছে বাঁচার তাগিদে একটু অক্সিজেনের আশায়, কিন্তু মা কী করবে, বিশ্ব তো পলিউশনে ভর্তি, তাই প্রকৃতি মা কিন্তু কাউকে বাঁচাতে পারেনি। তাই প্রকৃতি মা আবার নতুন করে বিশ্বকে মেল্টমেন্ট সৃষ্টি করলো, অ্যাডাম ইভ নিউ জেনারেশন, আবার নতুন করে বিশ্বকে ছেড়ে নিয়ে এলো প্রকৃতি মা। আবার মানুষ মুক্ত করছে, যেটা আমরা ছবি তুললেন ওইটা আমাদের লোক কোনো এক আদিবাসী মহিলা আমাদেরকে ইনভাইট করছে। এটা ওই যেটা দেখলেন এটা বলছে, আমাদেরকে বলছে যে আমাদের এখানে মেলার সময় এবং দোলের সময় কথা 2 বছরকে দিলা আর ধাও দিলা শেখাতে জিউতা লাগে। আমি কি করছি, সে গায়ে রে আগে মানে কথা হিরিং ওগে উনামকে জিবে কথা হিরিং বাজোগে। এভাবে গান করে কমপ্লিট করে 5টা সিটি করে ফেলেছি। প্রকৃতি ভবন থেকে আমরা চলে এলাম বুদ্ধ মূর্তি দেখতে। প্রকৃতি ভবনের একদম পাশেই এই বুদ্ধ মূর্তি। সোনাঝুরি হাট থেকে দুটোরই লোকেশন একদমই কাছে। বিকেলে হাট ঘুরে আপনারা চাইলে এখানেও চলে আসতে পারেন। আর এইদিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটা পুরোপুরি আদিবাসী গ্রাম। প্রকৃতি ভবনের ঠিক পাশেই রয়েছে একটি নিরিবিলি সাঁওতাল গ্রাম। সেই গ্রামে গেলেই আপনি দেখতে পাবেন এই 32 ফুট লম্বা বৌদ্ধ মূর্তি। যদিও এই মূর্তিতে কোনো প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। এই বুদ্ধ মূর্তির নিচেই রয়েছে মেডিটেশন রুম। বুদ্ধ মূর্তি দেখে এখন আমরা যাচ্ছি আমার কুটিরে। চলেই এসেছি, আমি জঙ্গলের মাঝখান দিয়ে আমার কুটির দেখবো। আমার কুটির দেখে তো লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে তারপর আবার সৃজনী গ্রাম যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কেমন লাগছে আপনাদের। আমাদের ব্লগ কমেন্টে জানাবেন, আশা করি ভালোই লাগবে। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে আরও এরকম নিত্য নতুন ব্লগ আনতে আরও উৎসাহিত করবে। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন, সে যে সবতে আপন, আমাদের সবতে আপন, আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। চলে এসেছি আমার কুটির শোরুমে। এই আমার কুটির এরিয়াটা অনেকটাই বড়। এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ আছে। একদম ঢুকতেই চোখে পড়বে একটা ক্যাফের। এখানে আপনারা চা, লস্যি বা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। টয়লেটেরও ব্যবস্থা আছে আর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদের সাথে এখন চলুন আমার কুটির শোরুমের ভেতরে। এলাম আমার শোরুম থেকে। দারুণ দারুণ সব জিনিস আছে, ডোকরা শিল্প, কাঁথা স্টিচ, বাটি,
আরও সুন্দর সুন্দর সব কিছু বেডশিট, ঘর সাজানোর জিনিস, সুন্দর দারুণ জিনিস। এদের নিজেদের ফ্যাক্টরি আছে, এখানে তৈরিও করে। খুব ভালো, মানে এলে আপনারা না নিয়ে কিছু যেতে পারবেন না, এত সুন্দর, খুব ভালো লাগবে। তবে আর একটাই, কিনলামও অনেক, একটু কিনলাম। হ্যাঁ এই যে এত কিছু কিনলাম, এই যে এগুলো আমার হাতে রয়েছে। তবে একটাই ডিসঅ্যাডভান্টেজ আমার যেটা লাগলো, ঠিক ডিসঅ্যাডভান্টেজ বলবো না, এখানে একদমই আপনারা বার্গেনিং করতে পারবেন না, পুরো ফিক্স রেট, যা দাম সেই দামই লাগবে, এইটাই একটা ব্যাপার, আর কিছু না। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শ্রীনিকেতনের গ্রামোন্নয়নের কর্মপদ্ধতির আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি 1923 সালে গড়ে তুলেছিলেন আমার কুটির। শান্তিনিকেতনের অন্যতম এই দ্রষ্টব্য স্থানে ঐতিহাসিক নিদর্শন প্রদর্শন ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ঐতিহ্যবাহী ঘরানার রঙিন হ্যান্ডলুম পোশাক, ডোকরার কাজ, দৈনন্দিন ব্যবহারের সামগ্রী, কাঁথা স্টিচের কাজ, এছাড়া আরও অনেক কিছু। আমার কুটির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে কোপাই নদীর মনোরম তীরে অবস্থিত সৃজনশীলতা এবং কারুশিল্পের এক স্বর্গরাজ্য। সুসেন মুখোপাধ্যায় ছিলেন আমার কুটিরের প্রতিষ্ঠাতা। এই জায়গায় একসময় স্বাধীনতা আন্দোলনের সাহসী কর্মীদের আশ্রয়স্থল ছিল এবং এখন এটি একটি শিল্প এবং কারুশিল্পের প্রচারের জন্য নিবেদিত একটি সমৃদ্ধ সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছে। আমার কুটিরের গল্পটি 1922 সালে শুরু হয়। সেই বছর মহাত্মা গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে আমন্ত্রিত হয়ে শান্তিনিকেতন এসেছিলেন। সেই সময় সুসেন মুখোপাধ্যায় গান্ধীজির সাথে দেখা করেছিলেন। এই সাক্ষাতের পরেই 1923 সালে সুসেন মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন আজকের এই আমার কুটির। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্যেই বিপ্লবী সুসেন মুখোপাধ্যায় গড়ে তুলেছিলেন এই আমার কুটির। আমার কুটির দেখে আমরা এখানে চলে এলাম একটু লাঞ্চ করব। বনবীথির হেসেল ঘর এখানে খুবই পরিচিত, আমার কুটিরের থেকে খুব কাছেই। এখানে দুপুরে লাঞ্চ করে আমরা আবার ইচ্ছে আছে বিশ্বভারতী আর সৃজনী গ্রামটা দেখতে যেতে। এখানে দেখুন শীতকালীন ফুল লাগানো রয়েছে, অনেকটা বড় এরিয়া নিয়ে। এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো, তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের। বনবীথির হেসেল ঘর শান্তিনিকেতন ট্রিপের শেষ দিনের লাঞ্চটা আমরা এখান থেকেই করেছিলাম। অনেকের মুখেই এই রেস্টুরেন্টের নাম শুনেছিলাম, তাই এখানে খেতে আসার একটা ইচ্ছে ছিল। বাইরেটা ছিল খুব সুন্দর আর ভেতরে বসার জায়গাটাও ছিল বেশ ভালো। প্রতিটা টেবিলেই পেতলের জগ, পেতলের গ্লাস ছিল, আর খাবার সার্ভ করা হচ্ছিল পেতলের থালায়। এই রেস্টুরেন্টের আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট নেই, দূর দূরান্ত থেকে লোকজন তাই ঘুরতে এসে এখানেই লাঞ্চ করে। আমরা যখন গেছিলাম তখন ভিড় খুব বেশি ছিল না। আমরা অর্ডার করেছিলাম 2টো ভেজ থালি। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আমাদের এখন পরবর্তী গন্তব্য সুরুলের রাজবাড়ি, তারপর সেখান থেকে যাব সৃজনী শিল্পগ্রাম। এই জায়গাটার নাম হলো নীলকুঠি। এখানে নীলকর সাহেবরা নীল চাষ করতেন। এখনো এদের ঘর, বাড়ি ঘরের কিছু কিছু ধ্বংসাবশেষ সেখানে পড়ে আছে। কবিগুরুর শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার পথ পেরোলেই সুরুলের জমিদার বাড়ি, যা সুরুল সরকার বাড়ি নামেও পরিচিত। এই বাড়ি প্রায় 300 বছরের পুরনো। রাজবাড়িটি ভারতচন্দ্র সরকারের প্রপৌত্র শ্রীনিবাস সরকার নামে একজন ব্যবসায়ী দ্বারা নির্মিত হয়েছিল। এই রাজবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান এবং কবিতা রচনা করেছিলেন। ভরতচন্দ্র সরকারের আমল থেকে এই রাজবাড়ির পুজো শুরু হয়। এখনও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হয় এই বাড়িতে। দূর দূরান্ত থেকে অগণিত মানুষ এসে হাজির হন। সুরুল সরকার বাড়ির এই পুজোর আনুমানিক বয়স প্রায় 290 বছর।
সুরুলের রাজবাড়ি দেখে আমরা চলে এলাম অবশেষে সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতন যারা ভ্রমণ করতে আসেন তাদের অবশ্যই আসতে হবে। অনেক শুনেছি লোকমুখে সৃজনী শিল্পগ্রামের কথা। তো চলুন ভেতরে যাওয়া যাক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ। আমরা ঢুকে গেছি সৃজনী শিল্পগ্রামে। 30 টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে, আর ক্যামেরা আনলে অতিরিক্ত 50 টাকা দিতে হবে। এই শিল্পগ্রামে কিছুক্ষণ আমরা ঘুরবো, তারপর বিশ্বভারতী যাওয়ার ইচ্ছে আছে। নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে। শান্তিনিকেতন ভ্রমণে এলে সৃজনী শিল্পগ্রাম একটি অন্যতম প্রধান আকর্ষণ। অবশ্যই এখানে আসা উচিত। খুব সুন্দর সাজানো গোছানো এই গ্রাম, তবু এই গ্রামে কোনো মানুষ বসবাস করেন না। প্রতিদিন অনেক মানুষ আসেন আবার চলে যান। আসলে এই গ্রাম হলো একটি পর্যটন কেন্দ্র, যা 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। কুঁড়েঘরগুলিতে দেখা যায় সেই রাজ্যের ঐতিহ্যবাহী স্থাপত্য, বৈশিষ্ট্য এবং নকশা। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুঁড়েঘরে প্রায় 1000টিরও বেশি নিদর্শন সংগ্রহে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ছোট্ট এক সোনাঝুরির হাট, বাউল গান, বিশাল এক বুদ্ধদেবের মূর্তি এবং আরও অনেক কিছু। শান্তিনিকেতনের সমস্ত জায়গাগুলোর মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এই সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রামের প্রত্যেকটা কোণায় আপনাদের চোখে পড়বে শিল্পীদের সব অসাধারণ নৈপুণ্য। তবে এই শিল্পগ্রাম এতটাই বড় যে একদিনে ভালো করে ঘুরে দেখা সম্ভব নয়। আমরা এখন সৃজনী শিল্পগ্রাম থেকে চলে যাব বিশ্বভারতী ক্যাম্পাস দেখতে। করোনার পর থেকে বিশ্বভারতীর ভেতরে বাইরের লোক খুব একটা ঢুকতে দেওয়া হয় না, তাই চেষ্টা করব বাইরে থেকে যতটা সম্ভব দেখার। আমরা চলে গেছিলাম বিশ্ববিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি দেখতে। বাড়ির নাম প্রতীচি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই এই বাড়িটা। উনি ওনার জীবনের অনেকটা সময় এই বাড়িতে কাটিয়েছেন। ইচ্ছে ছিল বাড়িটা ভেতরে ঢুকে দেখার, কিন্তু বাইরে নিরাপত্তারক্ষী থাকায় আমরা আর ঢুকতে পারিনি। বিখ্যাত ভারতীয় ভাস্কর্য শিল্পী রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করেছেন, যার মধ্যে ছোড়ামাটির কাজ অন্যতম। এই যে ভাস্কর্যটা আপনারা দেখতে পাচ্ছেন,
এর নাম ছোড়ামাটি বা সাঁওতাল পরিবার। এই ভাস্কর্যটি তার শিল্পকর্মে গ্রাম্য জীবনের একটি শক্তিশালী প্রতিচ্ছবি এবং এটি মূলত একটি মাটির ভাস্কর্য, যেখানে সাঁওতাল পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত উনি তুলে ধরেছেন। অনন্য সুন্দর গোলাকৃতির এই মাটির বাড়িটি শান্তিনিকেতন আশ্রমের সৌন্দর্যকে এক অন্য মাত্রা প্রদান করেছে। একটি তালগাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনায় এই বাড়িটি নির্মিত। তালগাছের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটির উপরে শোভিত বলেই এর নাম তালধ্বজ। তেজশ্চন্দ্র সেন নামক এক বৃক্ষপ্রেমী এটির নির্মাতা। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। কবিতার নাম হাট। ছোটবেলায় আমরা সবাই কম বেশি এই কবিতাটা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটি বটগাছের তলায় বসে এই কবিতাটা লিখেছিলেন। এই সেই বটগাছ, যার বয়স 100 বছরেরও বেশি। শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র বলা হয় ছাতিমতলাকে। রবীন্দ্র জীবনীকারদের বিভিন্ন লেখা থেকে জানা যায়, রায়পুরের জমিদারের নিমন্ত্রণ গ্রহণ করতে যাওয়া বা ফেরবার পথে ছাতিমতলায় অল্পক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং ওনার এই জায়গা এত ভালো লেগে যায় যে পরবর্তীকালে 1863 সালের 31শে মার্চ তিনি রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 16 আনার বিনিময়ে ছাতিমতলা সহ 20 বিঘা জমির পাট্টা কিনে নেন এবং গড়ে তোলেন এক আশ্রম। বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার শুভ সূচনা হয় এই ছাতিমতলা থেকেই। এইটা হলো প্রার্থনা ব্রহ্ম মন্দির আমাদের। হ্যাঁ, এখানে বুধবারের দিনে প্রত্যেক বুধবারে এখানকার স্টুডেন্টরা তো অফিসার ঘন্টা করে ব্রহ্ম মন্দির। আর এই শান্তিনিকেতনের বিল্ডিংটার নাম, শান্তিনিকেতনের মধ্যে 3 রকম আছে, গির্জা, মসজিদ, ব্রহ্ম। এই বিল্ডিংটার নাম হলো শান্তিনিকেতন। এই মাঠটা হলো পৌষ মেলার মাঠ এবং পৌষ মেলা শান্তিনিকেতনের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। প্রত্যেক বছর 7ই পৌষ এই মেলার সূচনা হয় এবং 3 দিন ধরে এই মেলা চলে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই মেলার শুভ সূচনা করেছিলেন। এটা বিশ্বভারতী মিউজিয়াম। 100 টাকা করে টিকিট, 100 টাকা করে পার হেড টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আমরা আর ঢুকিনি, আমাদের সময় আর বেশি ছিল না। বেলা 11টা থেকে 4টে পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে প্রত্যেক দিন। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে রবি ঠাকুরের বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে আমরা চলে গেছিলাম স্টেশনে। অবশেষে অভিজ্ঞতা এবং অনুভূতির ঝুলিকে পূর্ণ করে একরাশ মন খারাপ নিয়ে এবার ঘরে ফেরার পালা। শান্তিনিকেতনে আমার এইবারেই প্রথম আসা। 1 রাত 2 দিনের এই ভ্রমণে আমরা অনেক জায়গায় দেখলাম আর খুব আনন্দ করলাম। রাঙামাটির পথ, সোনাঝুরির জঙ্গল, কোপাই নদী, বাউল গান আর সর্বোপরি রবি ঠাকুরের সাধন ক্ষেত্র, সব মিলিয়ে শান্তিনিকেতন আমাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতে 2-1 দিন হাতে ছুটি থাকলে অবশ্যই আবার আসব রবি ঠাকুরের এই প্রাণপ্রিয় তীর্থভূমিতে। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে এক টুকরো শান্তিনিকেতন আপনাদের সামনে তুলে ধরতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।